সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আসমা সিদ্দিকা, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিদ্যা বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। তো তোমাদের গত ক্লাসে আমি যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম, অধ্যায় 10-এর উদ্ভিদ রোগের ব্যবস্থাপনার নীতিমালার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ক্লাসে অংশগ্রহণ করছো। তো আজকে তোমাদের সঙ্গে যে কোর্সটি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভান্স প্ল্যান্ট প্যাথোলজি অ্যান্ড ক্রপ প্রোটেকশন। ইতিমধ্যে আমি বেশ অনেকজনকে এই ক্লাসে উপস্থিত দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো গত ক্লাসে আমি তোমাদের সঙ্গে ইতিমধ্যে কিছুটা আলোচনা করেছিলাম যে উদ্ভিদ রোগের ব্যবস্থাপনার নীতিমালা অর্থাৎ উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণের নীতিমালা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, এবং উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণ কি, উদ্ভিদ রোগ ব্যবস্থাপনা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা হয়েছিল, এবং উদ্ভিদ রোগ দমন বা ব্যবস্থাপনার নীতিমালাগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এই প্রোফাইলেসিস, ইমিউনাইজেশন থেরাপি এবং এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো রোগ দমন ব্যবস্থাপনার নীতিমালার অ্যাগ্রিয়স যে 5টি নীতিমালা দিয়েছিলেন সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, যে আইন প্রয়োগ করে রোগ দমন পদ্ধতি, বিশেষ চাষাবাদের মাধ্যমে রোগ দমন পদ্ধতি, ভৌত উপায়ে রোগ নিয়ন্ত্রণ এবং জৈব রোগ দমন পদ্ধতি, রাসায়নিক রোগ দমন পদ্ধতি। তো এই আইন প্রয়োগ করে রোগ দমন পদ্ধতি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, যে আইন প্রয়োগের মাধ্যমে কীভাবে রোগ দমন করা যেতে পারে। যেমন 2টা ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছিল: সঙ্গ নিরোধ পদ্ধতি বা কোয়ারেন্টিন মেথড, এবং পর্যবেক্ষণ ও প্রত্যয়ন, ইন্সপেকশন অ্যান্ড সার্টিফিকেশন। এই সঙ্গ নিরোধ পদ্ধতি সম্পর্কে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছিলাম, আশা করেছি তোমরা পড়েছ। তবে এই অধ্যায়টা বেশ অনেকটা পড়া, তোমাদের অনার্স 3rd ইয়ারে যে পড়েছিলে প্ল্যান্ট প্যাথোলজিতে, এটার সঙ্গে অনেক মিল আছে বিধায় তোমরা কিন্তু এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো সঙ্গ নিরোধ কী বা কোয়ারেন্টিন মেথড, এগুলো আলোচনা করেছিলাম, এবং পর্যবেক্ষণ ও প্রত্যয়ন নিয়ে আলোচনা হয়েছিল। তো তোমাদের সঙ্গে যেটা আলোচনা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি, সেটা আজকে আমরা শেষ করব। সেটা হচ্ছে জৈবিক পদ্ধতিতে উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্যগুলোও তোমাদের সঙ্গে আলোচনা হয়েছিল। তো এরপরে হচ্ছে যে উদ্ভিদের প্রক্রিয়াসমূহ, এগুলো এক জমিতে প্যাথোজেনের বিরোধী জীবাণু সংখ্যা বৃদ্ধির মাধ্যমে, তারপর হচ্ছে বিরোধী বা শত্রু ভাবাপন্ন জীবাণুর মাধ্যমে জৈবিক প্রতিরোধের মধ্যে অ্যান্টিবায়োসিসটা তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তারপর হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে জৈবিক রোগ দমনও হয়েছিল। তারপরে হচ্ছে 3 নম্বর, বিরোধী বা শত্রু ভাবাপন্ন জীবাণুর মাধ্যমে জৈবিক প্রতিরোধের 3 পয়েন্ট হচ্ছে কম ভাইরুলেন্ট প্রকরণ দ্বারা কাজু বাদামের ব্লাইট নিয়ন্ত্রণ। তো কাজু বাদাম সম্পর্কে, কাজু বাদাম আমরা অনেকেই খেয়ে থাকি, এটার একটা রোগ হয়ে থাকে, সেটা হচ্ছে ব্লাইট, বা আরেকটা রোগ হয় ক্যাঙ্কার। তো এটা সাধারণত অ্যান্ডোথিয়া প্যারাসাইটিকা দ্বারা সংগঠিত হয়ে থাকে। প্যাথোজেনটার নাম আমরা শুনলাম, অ্যান্ডোথিয়া প্যারাসাইটিকা। তো অ্যান্ডোথিয়া প্যারাসাইটিকার যে স্বাভাবিক প্যাথোজেন প্রকরণ কর্তৃক সৃষ্ট ব্লাইট বা ক্যাঙ্কারে একই প্রজাতির দুর্বল বা কম ভাইরুলেন্ট প্রকরণ যদি আমরা ইনোকুলেট করি, তাহলে দেখা যায় যে ক্যাঙ্কার নিরাময় হয় এবং রোগ ছড়ায় না। এরকম কম ভাইরুলেন্ট প্রকরণে কি থাকে, দ্বিসূত্রক RNA থাকে, যা আক্রমণ ক্ষমতা সীমিত করে। তাহলে এই যে পড়াটা আমরা পড়ছি তোমাদের বইয়ের 156 পেজে আছে। যারা ক্লাস করছো তাদের উদ্দেশ্যে বলছি,
আর যারা পরে দেখবে তারাও খেয়াল করবে 156 পেজে। তারপর হচ্ছে নন প্যাথোজেনিক প্রকরণ দ্বারা বা যেটাকে আমরা বলছি একটা রোগ হয়ে থাকে, সেটার নাম হচ্ছে উইল্ট ডিজিজ, যেটা ফিউজেরিয়াম অক্সিপোরাম দিয়ে হয়ে থাকে। ঠিক আছে, উইল্ট ডিজিজের কথা আমরা অনেক শুনেছি, যার প্যাথোজেনের নাম হচ্ছে ফিউজেরিয়াম অক্সিপোরাম। এই ফিউজেরিয়াম অক্সিপোরাম সাধারণত দেখা যায় যে বিভিন্ন উদ্ভিদের উইল্ট ডিজিজ সৃষ্টি করে থাকে। আমরা এখানে একটা উদ্ভিদের উদাহরণ হিসেবে দেওয়া আছে তোমাদের বইতে, সেটা হচ্ছে মিষ্টি আলুর কথা বলছে, যে মিষ্টি আলুর উইল্ট রোগ ঘটিয়ে থাকে এবং মিষ্টি আলুর গাছের কাণ্ডের যে খণ্ডসমূহ আছে, কাটা খণ্ডসমূহ, ওটা আছে একই ছত্রাকের নন প্যাথোজেনিক প্রকরণ ইগনোকুলেট করে যে জৈব উপায়ে এই রোগ কৃতকার্যতার সাথে দমন করা যাচ্ছে এখন। তারপরে হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্ভিদের বায়বীয় অংশের রোগ জৈব উপায়ে দমন। তাহলে অনেক ফিলামেন্ট যুক্ত ছত্রাক ও ইস্টের সহায়তায় শত্রুতামূলক সম্পর্কের মাধ্যমে উদ্ভিদের বায়বীয় অংশের রোগ দমন সম্ভব হয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন ধরো ট্রাইকোডার্মা এর স্পোর ক্ষেতের শস্যের উপর স্প্রে করলে আঙ্গুর এবং স্ট্রবেরির বট্রিটিস ঘটিত রোগ দমন হতে দেখা গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সঙ্গে কামরুজ্জামান স্যারের ক্লাস ছিল, কিন্তু উনি কলেজে একটু বিশেষ কাজে গিয়েছেন, বিধায় ওনার ক্লাসটা আমি নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে যে মাইকোরাইজির মাধ্যমে মূলের রোগ দমন। মাইকোরাইজির কথা তোমরা জানো যে মাইকোরাইজির মাধ্যমে মূলের অনেক প্যাথোজেনকে দমন করা সম্ভব। যেমন ধরো টমেটোর আমরা কিছুক্ষণ আগে ফিউজেরিয়াম দ্বারা সংগঠিত উইল্টের কথা বলেছি, তাই না? তাহলে বাণিজ্যিকভাবে কিছু মাইকোরাইজাল ছত্রাক পাওয়া যায় এবং এর ব্যবহারের ফলে দেখা যায় যে এই যে মূলের যে রোগগুলো, এই রোগের কিছু সমাধান সম্ভব হয়েছে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত ক্রাউন গলের জৈব দমন, যে বহু ফলের গাছে এবং অন্যান্য উদ্ভিদে ব্যাকটেরিয়া অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিওফেসিয়েন্স কর্তৃক ক্ষতিকর ক্রাউন গলের সৃষ্টি হয়। এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিওফেসিয়েন্স এর নাম কিন্তু তোমরা অনেক শুনেছ, এবং বর্তমানে বাণিজ্যিকভাবে ক্রাউন গল দমন করা যাচ্ছে। নন প্যাথোজেনিক অ্যাগ্রোব্যাকটেরিয়াম রেডিওব্যাক্টর একটা প্রকরণের কথা বলা হচ্ছে, যে এর বীজ ও চারার কাটিংসে প্রয়োগ করলে এই ক্রাউন গল কী হয়, দমন সম্ভব হয়। তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে বীজের রোগ দমন। কীভাবে? যে খাদ্যশস্য, যেমন ধরো খাদ্যশস্য ছাড়াও গাজর, টমেটো এগুলো ইত্যাদির বীজ ব্যাসিলাস সাবটিলিস নাম শুনেছি আমরা এই ব্যাকটেরিয়ার কথা, স্ট্রেপ্টোমাইসিস এর পাউডার পানিতে সাসপেনশন বা স্লারি ইত্যাদি তৈরি করে যদি আমরা প্যাথোজেন ব্যবহার করি, তাহলে দেখা যায় যে এই বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ থেকে এই মূলকে রক্ষা করা সম্ভব হয় এবং ভালো বৃদ্ধি এবং ফলনও পাওয়া যেয়ে থাকে। এরপর হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে উদ্ভিদের বায়বীয় অংশের রোগ দমন। তাহলে ব্যাকটেরিয়ার মাধ্যমে উদ্ভিদের বায়বীয় অংশের রোগ দমন আমরা কিভাবে করব? যে মৃতজীবী ব্যাকটেরিয়া বা নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার যে সাসপেনশন উদ্ভিদের পাতা, কুঁড়ি ইত্যাদি বায়বীয় অংশে স্প্রে করলে বহু প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত হয় বলে প্রমাণিত হয়েছে। আরেকটা হচ্ছে যে ভাইরাসের মাধ্যমে জৈব রোগ দমন। তাহলে ব্যাকটেরিয়া বিধ্বংসী ভাইরাস ও ব্যাকটেরিওফাজ আমরা এগুলোর নাম শুনেছি, যে এই ব্যাকটেরিওফাজগুলো সাধারণত ব্যাকটেরিয়াকে খেয়ে থাকে বা ভক্ষণ করে থাকে। অধিকাংশ প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং পরীক্ষামূলকভাবে উদ্ভিদ বা বীজকে প্রথমে ব্যাকটেরিওফাজ দ্বারা ইনোকুলেট করে পরে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইনোকুলেট করা হলে উদ্ভিদ রোগাক্রান্ত হয় না। তাহলে আমরা ব্যাকটেরিয়ার মাধ্যমে, ভাইরাসের মাধ্যমে কীভাবে রোগের জৈব দমন করতে পারি আমরা সেগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম। এরপর হচ্ছে হাইপার প্যারাসাইট ব্যবহার করে রোগ দমন। তাহলে হাইপার প্যারাসাইটটা একটি পরজীবী। হাইপার প্যারাসাইটের সংজ্ঞাটা একটু খেয়াল করো,
যে হাইপার প্যারাসাইটটা কি, এই যে একটি পরজীবী অন্য পরজীবীর ক্ষতি করে নিজে উপকৃত হলে প্রথমে হাইপার প্যারাসাইট এবং শেষোক্তটিকে বলা হয় হাইপো প্যারাসাইট। তাহলে হাইপার প্যারাসাইট এবং হাইপো প্যারাসাইট সম্পর্কে আমরা ধারণা নিলাম, এবং এই সকল পরজীবী কীভাবে প্যাথোজেনের ক্ষতি সাধন করে থাকে সেটা আমরা এখন খেয়াল করব। প্রথমে দেখো মাইকো প্যারাসাইট একটা শব্দ আমরা পেলাম। মাইকো প্যারাসাইট যে উদ্ভিদের রোগ সৃষ্টিকারী অনেক মৃত্তিকাবাসী কিছু ছত্রাক আছে, যেমন ধরো কি বলতে পারি যে পিথিয়াম, ফাইটোপথোরা, রাইজোকটিনিয়া, স্ক্লেরোসিয়াম, এই ছত্রাকগুলোর নাম আমরা কিন্তু অনেক শুনেছি, তাই না, অনার্স থার্ড ইয়ারে যখন আমরা প্ল্যান্ট প্যাথোলজি পড়েছি। তাহলে এই সমস্ত ছত্রাকের মাইসিলিয়াম ও স্পোর কী করে বেশ নন প্যাথোজেনিক ছত্রাক আক্রমণ করে সেখান থেকে তারা কী করে পুষ্টি গ্রহণ করে এবং দুর্বল করে তারা এই ছত্রাকগুলোকে মেরে ফেলে। এ হচ্ছে মাইকো প্যারাসাইট। মাইকো প্যারাসাইট ছাড়াও এরপরে আরেকটা অংশ আমরা মাইকোপ্যাথি দেখতে পাচ্ছি। যে মাইকোপ্যাথিটা কি, যে অনেক অ্যামিবা প্যাথোজেনিক ছত্রাক এবং এদের কনিডিয়াকে তারা কি করে খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে, এবং এসব অ্যামিবা কি করে যে কক্রিওবোলাস, ফিউজেরিয়াম, ফাইটোপথোরা এই সমস্ত ছত্রাকের হাইফাকে কি করে ছিদ্র করে, এবং ছিদ্র করে সেখান থেকে খাদ্য গ্রহণ করে এবং তারা ওই ছত্রাককে মেরে ফেলে। তাহলে এই মাইকোপ্যাথিতে একটা অংশ দেখা যাচ্ছে, সেটার নাম হচ্ছে ট্র্যাপ ফাঞ্জাই বা শিকারী ছত্রাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্র্যাপ ফাঞ্জাই বা শিকারী ছত্রাক সম্পর্কে তোমাদের অনেক আগে থেকেই ধারণা আছে। যে ট্র্যাপ ফাঞ্জাই বা শিকারী ছত্রাকটা হচ্ছে যে প্রায় একজন বিজ্ঞানীর কথা বলতে আমরা স্বীকার করব, সেটা ওনার নাম হচ্ছে ড্রেক্সলার। তিনি লক্ষ্য করেন যে 40টি প্রজাতির ছত্রাক মৃত্তিকায় নেমাটোডকে ফাঁদে ফেলে ধ্বংস করে এবং সেখান থেকে তারা কি করে পুষ্টি শোষণ করে নেয়, এবং এজন্য এদেরকে বলা হচ্ছে কি শিকারী ছত্রাক বা ট্র্যাপ ফাঞ্জাই। তো ট্র্যাপ ফাঞ্জাই কিন্তু কুইজ প্রশ্ন এসে থাকে, টিকা আকারে এসে থাকে, কিংবা আমরা যেভাবে বড় আকারের প্রশ্ন করতেছি যে উদ্ভিদের রোগ জৈব উপায়ে নিয়ন্ত্রণের প্রক্রিয়াসমূহ আলোচনা করো, যদি এভাবে আসে তাহলে আমাদের পুরোটাই আলোচনা করতে হবে। তাহলে শিকারী ছত্রাক কাকে বলে আমরা জানলাম, যে শিকারী ছত্রাকগুলোকে ফেগাস ছত্রাকও বলা হয়ে থাকে। এরা উদ্ভিদের রোগ সৃষ্টিকারী অনেক নিমাটোডকে ধ্বংস করে, এবং প্রধান কয়েকটি শিকারী ছত্রাক যেমন ধরো ড্যাকটাইলেরিয়া, তারপর হচ্ছে গ্লোবোডেরা এই ইত্যাদি মৃত্তিকাস্থ ক্ষতিকর রুট নট নেমাটোড এক ধরনের রোগ সৃষ্টি করে যার নাম হচ্ছে রুট নট বা রুটে গিট সৃষ্টি করে নট, অন্যান্য রোগ সৃষ্টিকারী নেমাটোডকে ধ্বংস করে শস্যের অনেক রোগ নিয়ন্ত্রণ করে থাকে। এবং এদের কোনো প্রজাতি, যেমন আমরা ড্যাকটাইলেরিয়ার কথা বলছি, যে এরা মাইসিলিয়াম থেকে কি করে 3 কোষ বিশিষ্ট লুপ বা একটা ফাঁসের মতো রিং সৃষ্টি করে, এবং এই লুপের ভিতর দিয়ে যখন নেমাটোড যেতে থাকে তখন এদেরকে আটকে কি করে মেরে ফেলে এবং বিশেষ হাইফা সৃষ্টি করে এই মৃত নেমাটোড থেকে তারা কি করে খাবার বা পুষ্টি শোষণ করে থাকে। এবং এই কোনো শিকারী ছত্রাক এই আঠালো হাইফা বা আঠালো নেট বা আঠালো নব বা আঠালো কনিডিয়া সৃষ্টি করেও তারা ফাঁদ তৈরি করে থাকে, এবং এতে পড়ে এবং মারা যায়। এই সকল শিকারী ছত্রাককে ব্যবহার করে মৃত্তিকাস্থ ক্ষতিকর নেমাটোড ধ্বংসের মাধ্যমে জৈব উপায়ে ফসলের রোগ দমন করা যাচ্ছে। তাহলে আমরা যেটা বললাম যে শিকারী ছত্রাকের কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। ট্র্যাপ ফাঞ্জাই, তাহলে ট্র্যাপ ফাঞ্জাইয়ের ছবি তোমাদের বইতে দেওয়া আছে, এই ছবিটা তোমরা আগেও এঁকেছ। এরপর হচ্ছে ট্র্যাপ ফাঞ্জাইয়ের ফাঁদ শস্যের ব্যবহার। তো ফাঁদ শস্যের কথা আমরা এর আগেও পড়েছি, যেটাকে আমরা ট্র্যাপ ক্রপস বলে থাকি। ট্র্যাপ ক্রপসটা কি, যে সকল শস্য বা উদ্ভিদ প্যাথোজেনবাহী পতঙ্গ বা সরাসরি প্যাথোজেনকে আটকিয়ে দিয়ে ফসলকে রক্ষা করে তাদেরকে বলা হচ্ছে ট্র্যাপ ক্রপস বা ফাঁদ শস্য। তাহলে যে সমস্ত উদ্ভিদ এই ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকে আমরা কি বলবো, ট্র্যাপ প্ল্যান্টস বলে থাকি বা ফাঁদ উদ্ভিদও বলতে পারি।
তাহলে এরা কি করে প্যাথোজেনের জন্য অনেকটা ফাঁদের নিয়ে কাজ করে থাকে। যেমন ধরো বিভিন্ন ধরনের সিম, মরিচ, টমেটো, স্কোয়াশ, শসা, এই যে ছোট ছোট গাছ যেগুলো আছে এদেরকে অনেক সময় রক্ষা করার জন্য এদের চতুর্দিকে এই সমস্ত ছোট গাছের চতুর্দিকে ভুট্টা, রাই, শন, আখ এবং এরকম লম্বা শস্যের কয়েকটি সারি বপন করলে ভাইরাসবাহী পতঙ্গ, যেমন ধরো এফিডসের কথা আমরা বলতে পারি, এরা কী করে চতুর্দিকে লম্বা গাছগুলোতে চড়ে এবং খাদ্য গ্রহণ করে এবং অধিকাংশ পতঙ্গবাহী ভাইরাস বেশি দিন পতঙ্গের দেহে কার্যকর অবস্থায় বেঁচে থাকতে পারে না। তাই কেন্দ্রস্থ ছোট জাতের ফসলের আক্রমণের পূর্বে অধিকাংশ পতঙ্গ কী হয়, ভাইরাস মুক্ত হয়ে যায়। এর ফলে কি হয় যে ওই যে ছোট আমাদের উদ্দেশ্য যেটা, যে সমস্ত ফসল আমাদের উদ্দেশ্য, সেই সমস্ত গাছ এই ভাইরাস বা ব্যাকটেরিয়া এই সমস্ত প্যাথোজেন থেকে রক্ষা পেতে পারে। এরপরে হচ্ছে বিরোধী বা শত্রু ভাবাপন্ন উদ্ভিদের মাধ্যমে রোগ দমন। তাহলে কিছু কিছু উদ্ভিদের কথা আমরা জানি, যেমন ধরো শতমূলির কথা আমরা অনেক জানি এবং অনেকেই শতমূলি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যেমন শতমূলির বৈজ্ঞানিক নামের কথা আমরা জানি, নাসরিন স্মৃতি। শতমূলির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসপারাগাস রেসিমোসাস, গাঁদা হচ্ছে ট্যাজিটিস পেটুলা। মাটিতে এরা কী করে, মাটিতে এক ধরনের বিষাক্ত পদার্থ নিঃসৃত করে, যার ফলে কী হয় নেমাটোডের জন্য অনেকটা ক্ষতিকর এবং এ সকল বিষাক্ত পদার্থ উদ্ভিদের প্যাথোজেনকে ধ্বংস করে ফেলে। নিমাটোড এ ধরনের, যেমন ধরো নিমাটোড, মাটিতে যে নিমাটোডগুলো থাকে এই নিমাটোডগুলো সাধারণত এই সমস্ত বিষাক্ত পদার্থের প্রতি বেশ সেন্সিটিভ থাকে, সংবেদনশীল থাকে এবং শস্যের বা উদ্ভিদের সাথে এসব নিমাটোড বিরোধী উদ্ভিদ চাষ করলে নিমাটোড গঠিত রোগের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করা যেতে পারে। এটা হচ্ছে বিরোধী বা শত্রু ভাবাপন্ন উদ্ভিদের মাধ্যমে রোগ দমন। তোমাদের বইয়ের 160 পেজের যে আলোচনা আছে সেটা আমরা আলোচনা করছি। তারপর হচ্ছে প্রতিরক্ষামূলক প্রতিরোধ এবং ব্যতিচার, যেটাকে আমরা বলি ক্রস প্রোটেকশন অ্যান্ড ইন্টারফারেন্স। ক্রস প্রোটেকশন অ্যান্ড ইন্টারফারেন্স যে কম ক্ষতিকর বা মাইল্ড ভিরুলেন্ট কোনো প্যাথোজেন দ্বারা কোনো উদ্ভিদকে সংক্রমিত করলে উক্ত উদ্ভিদ ওই প্যাথোজেনের ক্ষতিকর স্ট্রেনের প্রতি প্রতিরোধী হয়ে ওঠে। এই প্রক্রিয়াকে প্রতিরক্ষামূলক প্রতিরোধ এবং ব্যতিচার, যেটাকে আমরা বলছি ক্রস প্রোটেকশন অ্যান্ড ইন্টারফারেন্স, এগুলো কুইজ প্রশ্ন এসে থাকে কিংবা টিকা আকারে এসে থাকে। এই জন্য এগুলো কিন্তু ছোট ছোট আকারে আমাদের ভালো করে পড়তে হবে এবং এরূপ রোগ প্রতিরোধকে ইমিউনাইজেশনও বলা হয়ে থাকে। তাহলে দেখা গেছে যে কম ক্ষতিকর ভাইরাস দ্বারা কোনো উদ্ভিদকে সংক্রমিত করলে উক্ত উদ্ভিদ ওই ভাইরাসের ভাইরুলেন্স স্ট্রেনের প্রতি প্রতিরোধী হয়ে ওঠে এবং রোগ প্রকাশিত হয় না বা কম হয়। তাহলে এটি এক ধরনের আবেশিত প্রতিরোধ, একে ক্রস ইমিউনিটি বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এরকম বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে, তোমরা এগুলো খেয়াল করবে। এরপরে দেখো ব্রিডিং প্রক্রিয়ায় রোগ প্রতিরোধী জাত সৃষ্টি। প্ল্যান্ট ব্রিডিংয়ের কথা তোমরা একটা কোর্সই তোমরা পড়েছ। তাহলে সাধারণত দেখা যায় যে সকল প্রজাতির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সমান থাকে না, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কোনো কোনো প্রজাতির রোগ প্রতিরোধ ক্ষমতা দেখা যায় যে বংশগতভাবেই হয়ে থাকে, আবার কোনো কোনো প্রজাতির কম। তাহলে যে সমস্ত প্রজাতির কম আছে তাদেরকে আমাদের রোগ প্রতিরোধী জাত তৈরি করার ক্ষেত্রে আমাদের এই ব্রিডিং প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তাহলে ব্রিডিং প্রক্রিয়ায় বংশগতভাবে গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধী জাত সৃষ্টি করা যায়। এর ফলে উদ্ভিদের স্থায়ীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বা রেজিস্ট্যান্স বা ইমিউনিটি গড়ে ওঠে। উদ্ভিদের রোগ প্রতিরোধের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা বলে প্রমাণিত হয়েছে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে উদ্ভিদ প্রবর্তন বা ইন্ট্রোডাকশন। এটা একটা প্রাচীন পদ্ধতি। এই পদ্ধতিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বা বিভিন্ন দেশ থেকে বংশগতভাবে রোগ প্রতিরোধী জাত সংগ্রহ করে চাষাবাদ করা হয়। তাহলে এটা তো সহজ পদ্ধতি, যে সমস্ত জায়গায় এই রোগ প্রতিরোধী জাত বংশগতভাবে আছে সেগুলোকে সংগ্রহ করে
চাষাবাদ করা হয়ে থাকে। এবং এই প্রক্রিয়াটি হচ্ছে সহজ এবং কম সময় এবং কম ব্যয় সাপেক্ষ। এই প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে, কারণ এই প্রক্রিয়া অনেক সময় মানুষের অজান্তেই কী হতে হবে, নতুন নতুন প্যাথোজেনের আবির্ভাব ঘটতে পারে এবং এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা থেকে যায়। তাহলে এর জন্য খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর হচ্ছে নির্বাচন বা সিলেকশন। তাহলে সিলেকশনের ক্ষেত্রে কী করতে হবে, এই প্রক্রিয়ায় উচ্চ মাত্রায় রোগ প্রতিরোধী ফসলের জাত সৃষ্টি করার জন্য নির্বাচিত ফসলকে প্রথমে গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধী প্যাথোজেন ছড়িয়ে দিতে হয়। এরপর জীবিত গাছগুলোর মধ্য থেকে কী করতে হবে, অধিকতর রোগ প্রতিরোধী ও ভালো গুণসম্পন্ন কিছু জাত নির্বাচিত করে বীজ সংগ্রহ করতে হয়। এটা হচ্ছে নির্বাচনের কথা গেল। এরপর হচ্ছে সংকরায়ন আছে, মিউটেশন আছে, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন বা সংকরায়নের কথা তোমরা জানো, 162 পেজে খেয়াল করো যে দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে ক্রস করে যৌন উপায়ে নতুন জাতের বীজ সৃষ্টি করাকেই বলা হচ্ছে কি, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এরপর হচ্ছে মিউটেশন। তাহলে মিউটেশন ব্রিডিং কিভাবে করা হয়, মিউটেশন সম্পর্কে আমাদের আগে থেকে ধারণা আছে যে জীবের জিনের হঠাৎ পরিবর্তন কি বলা হয়, মিউটেশন। ভৌত ও রাসায়নিক উপাদান এর মাধ্যমে কৃত্রিম উপায়ে মিউটেশন ঘটানো যায় এবং ইচ্ছাকৃতভাবে মিউটেশন ঘটিয়ে আকাঙ্ক্ষিত নতুন ভ্যারাইটির উদ্ভিদ উৎপাদনকেই বলা হচ্ছে মিউটেশন ব্রিডিং। তাহলে মিউটেশন ব্রিডিংয়ের মাধ্যমে কিন্তু আমরা নতুন জাত তৈরি করতে পারি। এরপর হচ্ছে জৈব প্রযুক্তির মাধ্যমে রোগ প্রতিরোধী জাত সৃষ্টি করা। তো জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি তোমরা কিন্তু 4th ইয়ারে একটা পুরো একটা কোর্স করে আসছো, যে এই বায়োটেকনোলজির মেইন উদ্দেশ্যই হচ্ছে মানব কল্যাণে জীব উপাদানের ব্যবহারকেই বলা হচ্ছে জৈব প্রযুক্তি, তাই না? তো এর মধ্যে তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা পড়ছো, জিন ম্যানিপুলেশন, টিস্যু কালচার এবং প্রয়োজনীয় ব্রিডিং প্রক্রিয়া সমূহকে একত্রে করেই জৈব প্রযুক্তির কাজ করা হয়ে থাকে। এবং বিজ্ঞানীরা জৈব প্রযুক্তির মাধ্যমে কোনো একটি জীব থেকে একটি বা একাধিক জিন বা অন্য জীবে স্থানান্তর করে নতুন বৈশিষ্ট্যযুক্ত জীব সৃষ্টি